নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। দীপাবলির মিলন সমারোহ অনুষ্ঠান উপলক্ষে শনিবার বিজেপি সদর দপ্তরে বৈষম্যহীনতা ও সমতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী দিল্লিতে আকাশপথে নাশকতা চালাতে পারে আইসিস, এমনই সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সংসদে শীতকালীন অধিবেশনে জিএসটি বিল পাস করাতে কংগ্রেসের সঙ্গে আলোচনার পথে নরেন্দ্র মোদী। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। শনিবার বিজেপির সদর দপ্তরে দীপাবলির মিলন সমারোহ অনুষ্ঠান উপলক্ষে সংবাদ মাধ্যমের সঙ্গে দেখা করে বৈষম্যহীনতা ও সমতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ মাধ্যমের সঙ্গে দীপাবলি মিলন উৎসবে বৈষম্যহীনতা ও সমতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার বিজেপির সদর দপ্তরে দীপাবলির মিলন সমারোহ অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুণ জেটলি, রবিশঙ্কর প্রসাদের মতো কেন্দ্রীয় মন্ত্রিসভার শীর্ষ সদস্যরা। ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মোদি জানান, সব ভারতীয় উৎসবই সমাজে অনুপ্রেরণা যোগানোর কাজ করে। দীপাবলিকেও তেমনই একটি উৎসব উল্লেখ করে তিনি বলেন, দীপাবলিতে কোনো বৈষম্য বা বিভেদ থাকে না। এই উৎসব সমতার গুরুত্ব বৃদ্ধি করে। दिवाली के तुरंत बाद होता तो ज़्यादा अच्छा होता, लेकिन मेरी व्यस्तता के कारण वो नहीं हो पाया आज होने का, वरना फिर हमको क्रिसमस तक इंतजार करना पड़ता। उत्सव एक अपने आप में एक बहुत बड़ी ताकत है जो समाज को गति भी देते हैं और नया उमंग और उत्साह भी देते हैं। जैसे हमारे यहाँ जो कुंभ मेला होता है, शायद हर दिन गंगा के किनारे पर यूरोप का एक छोटा देश इकट्ठा होता होगा, इतनी बड़ी संख्या में लोग आते हैं। तो ऐसी हमारे पूर्वजों ने जो उत्सवों के द्वारा समाज में एक नित्य नूतन चेतना देने का प्रयास किया है, दीप पर्व भी उसी का एक अंग है और उसमें भेदभाव भी नहीं होते हैं, समानता का भाव सब दूर होता है। বস্তুত গত বছরের মতো এবছরও সাংবাদিকদের সঙ্গে এই আলাপচারিতায় মেতে উঠেছিলেন মোদি। কিন্তু এবছর মোদি বিদেশ সফরের ব্যস্ততায় সমারোহ দেরিতে উদযাপিত হল। এদিন নিজের মুখে সে কথা স্বীকার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্য শেষ করে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে করমর্দন করেন মোদি। বহু সাংবাদিককে সেই সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। মোদির কাছে পৌঁছতে কিছুটা হুড়োহুড়িও পড়ে যায় অতিথিদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের পক্ষেও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে জঙ্গি সংগঠন আইএসআইএস। রাজধানী দিল্লিতে আকাশপথে নাশকতা চালাতে পারে আইএস, এমনই সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ভারতের পক্ষেও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে জঙ্গি সংগঠন আইসিস। রাজধানী দিল্লিতে আকাশপথে নাশকতা চালাতে পারে আইএস, এমনই সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বলা হয়েছে, আইএস সহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলি দিল্লিতে হামলা চালাতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে, এ ধরনের যে কোনো হামলা চেষ্টা ভেস্তে দিতে নিরাপত্তা সংস্থাগুলি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং জঙ্গিরা লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিতে পারে এমন 15টি গুরুত্বপূর্ণ জায়গা চিহ্নিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবন, উপরাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন, রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট, সিজিও কমপ্লেক্সকে আক্রমণের লক্ষ্য করতে পারে জঙ্গিরা। উল্লেখ্য, সিজিও কমপ্লেক্সে রয়েছে সিবিআই, সিআইএসএফ এবং বিএসএফ এর মতো সংস্থাগুলির সদর দপ্তর। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মানববিহীন আকাশযান, ইউএএস, ড্রোন ও প্যারামোটরের মাধ্যমে জঙ্গিরা হামলা চালাতে পারে। যে কোনো সন্দেহভাজন উড়ন্ত বস্তু যা ভারতীয় বায়ুসেনা কর্তৃক নন ফ্রেন্ডলি ঘোষিত তা দেখলেই গুলি করে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে একথা জানানো হয়েছে। ওই আধিকারিক বলেছেন, দিল্লি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। বেশ কয়েকটি জঙ্গি সংগঠন দিল্লিতে হামলার ছক কষছে, কিন্তু আকাশপথে হামলা প্রতিরোধই এখন প্রধান লক্ষ্য। নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলি এ ধরনের হামলার আশঙ্কা জানিয়ে রিপোর্ট পেশ করেছে। উল্লেখ্য, গত মাসেই দিল্লি বিমানবন্দরে একটি সন্দেহজনক ড্রোন দেখা গিয়েছিল। সেই ড্রোন রহস্যের জট এখনো খোলা যায়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সংসদের শীতকালীন অধিবেশনে জিএসটি বিল পাশ করানো মোদী সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। সূত্রের খবর, মূলত জিএসটি জট কাটাতেই কংগ্রেসের সঙ্গে আলোচনার পথে নরেন্দ্র মোদী। সংসদের শীতকালীন অধিবেশনে জিএসটি বিল পাশ করানো মোদী সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। জিএসটি নিয়ে কংগ্রেসের 3টি দাবি রয়েছে। নরেন্দ্র মোদী কি সেই সব দাবি মেনে নেবেন? কারণ কংগ্রেসের সমর্থন ছাড়া কিন্তু মোদী সরকারের পক্ষে রাজ্যসভায় এই বিল পাশ করানো বেশ কঠিন। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে চায়ে পে চর্চায় সোনিয়া গান্ধী ও মনমোহন সিং। সূত্রের খবর, মূলত জিএসটি জট কাটাতেই কংগ্রেসের সঙ্গে আলোচনার পথে নরেন্দ্র মোদী। কংগ্রেস দাবি, মোদী সরকার তাদের 3টি দাবি মেনে নিলে তবেই তারা জিএসটি বিলকে সমর্থন করবে। জিএসটি নিয়ে কংগ্রেসের দাবি, এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য নিয়ে যাওয়ার সময় 1% অতিরিক্ত কর যেন চাপানো না হয়।
কংগ্রেসের সমর্থন না পেলে রাজ্যসভায় জিএসটি বিল পাশ করানো মোদী সরকারের পক্ষে খুবই কঠিন। সম্প্রতি সিঙ্গাপুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অবশ্য আশা প্রকাশ করেন 2016 থেকে জিএসটি চালু করা যাবে। পণ্য পরিষেবা কর ব্যবস্থা চালু হলে কেন্দ্রের উৎপাদন শুল্ক, পরিষেবা কর বা রাজ্যের ভ্যাট, বিনোদন কর, বিলাস কর, লটারি ট্যাক্স, এন্ট্রি ট্যাক্স, চুঙ্গির বদলে একটিমাত্র কর মেটালেই চলবে। যদিও পেট্রোল, ডিজেল, কেরোসিন ও রান্না গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে যে পৃথক কর বসানো হয় আগামী কয়েক বছর তা চালু থাকবে। দীর্ঘদিন ধরেই পণ্য পরিষেবা কর সংসদে আটকে রয়েছে। এবারে শীতকালীন অধিবেশনে তা পাশ করানো মোদী সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। माननीय प्रधानमंत्री जी ने पूर्व प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह जी को और कांग्रेस पार्टी की अध्यक्षा श्रीमती सोनिया गांधी जी को संसद के मौजूदा सत्र के कई विषयों के संबंध में बातचीत के लिए आमंत्रित किया था। बातचीत का विषय अगले सप्ताह से अंत तक संसद की कार्रवाई उचित रूप से चल पाए। एक प्रमुख विषय गुड्स एंड सर्विसेज टैक्स को लेकर संविधान संशोधन का भी था, जिसके संबंध में कांग्रेस पार्टी के दोनों नेताओं से प्रधानमंत्री जी की चर्चा हुई। कांग्रेस पार्टी की तरफ से जो उनका इन विषयों को लेकर जो उनके सुझाव थे और उनको कहना था, उन्होंने अपनी पोजीशन स्पष्ट की। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। একটি গবেষণার পর জানা গেছে ম্যাগির পাস্তাতেও রয়েছে সীসা। স্বাভাবিকের তুলনায় অনুপাতে অনেকটা বেশি পরিমাণে রয়েছে সীসা, কিন্তু নেসলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রথমে নেসলের ম্যাগিতে পাওয়া গিয়েছিল সীসা, তার দীর্ঘ জল্পনার পর নতুনভাবে নতুন রূপে বাজারে আসছে ম্যাগি, কিন্তু এরপরেই শুক্রবার নেসলের উপরে আনা হয়েছে আবারও একটি অভিযোগ। একটি গবেষণার পর জানা গেছে ম্যাগির পাস্তাতেও রয়েছে সীসা। স্বাভাবিকের তুলনায় অনুপাতের অনেকটাই বেশি পরিমাণে রয়েছে সীসা, কিন্তু নেসলের তরফ থেকে জানানো হয়েছে ম্যাগি পাস্তা একদম নিরাপদ। পাস্তা তৈরির সময় প্রতিটি পদক্ষেপে পরীক্ষা করা হয়। মিডিয়াতে এই রিপোর্ট বের হওয়ার पर থেকেই শুরু করা হয় তদন্ত। नेस्ले मैगी का जो प्रोडक्ट है मैक्रोनी पास्ता, उसका 10 जून को मऊ जनपद में जो सैंपल लिया गया था, उसमें जो लेड की मात्रा जो अनुमान्य है 2.5 mg, उसकी जगह 5.984 ppm की मात्रा निकली है। तो ये जून का सैंपल था, तो इसे भी पुनः पुष्टि के लिए कमिश्नर साहब के फूड कमिश्नर के पास भेजा गया है और उनकी तरफ से निर्देश কোম্পানির তরফ থেকে আরো জানানো হয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার কাছ থেকে এখনো কোনো নোটিশ পাঠানো হয়নি বলে জানিয়েছে নেসলে। পাস্তাতে সীসা পাওয়ার যে রিপোর্ট প্রকাশ করেছিল মিডিয়া, তার জন্য খুব তাড়াতাড়ি তদন্ত শুরু করবে নেসলে, কিন্তু তাদের প্রত্যেকটি পণ্যই যে একেবারে নিরাপদ সেই কথাই বারবার বলেছে কোম্পানি কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
শনিবার একটি পিস্তল ও পিস্তলের দুটি ম্যাগজিন সহ এক ব্যক্তিকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ। সে রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন NLFটির সদস্য বলে পুলিশের প্রাথমিক ধারণা। শনিবার রাজধানী আগরতলার শিবনগরের মডার্ন ক্লাব এলাকা থেকে একটি 9mm পিস্তল ও পিস্তলের দুটি ম্যাগজিন সহ এক ব্যক্তিকে আটক করল পূর্ব থানার পুলিশ। এদিন বিকেলে হরলাল দেব নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের ঘর থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। সে ওই ব্যক্তির বাড়িতে একটি ঘরে ভাড়াটিয়া হিসেবে থাকত। তার নাম নরেশ জমাতিয়া, বয়স প্রায় 30 বছর। তার বাড়ি গোমতী জেলার অন্তর্গত নতুন বাজার থানা এলাকায়। সে ত্রিপুরা রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন NLFটির সঙ্গে জড়িত আছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। সে দলের নতুন সদস্য সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে অবস্থান করছিল বলেও সূত্রের খবর। এ প্রসঙ্গে উল্লেখ্য যে গত আগস্ট মাসে রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বাহিনী মোট 3 জন NLFটির জঙ্গিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদের মধ্যে 2 জনের বাড়ি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় বলে পুলিশ জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিভিন্ন রাজ্যের মৈত্রী মোটর কার র্যালি শুক্রবার রাতে আগরতলায় এসে পৌঁছায়। শনিবার সকাল 9টায় রাজ্যের অতিথিশালা থেকে পতাকা নেড়ে তারা যাত্রা শুরু করেন। 4টি দেশের বন্ধুত্বপূর্ণ কার র্যালি শুক্রবার সন্ধ্যা 8:30 নাগাদ এসে পৌঁছায়। সেখানে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয় নেতাজি গেস্ট হাউসে। 8 ঘন্টা বিশ্রাম সেরে আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন এই BBIN প্রতিনিধি দল। BBIN-এর প্রতিনিধি দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন SDM বিম্বিসার ভট্টাচার্য, SDPO অজিত প্রতাপ সিং সহ অনেকে। BBIN-এর প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশের ছিলেন 6 জন প্রতিনিধি, ভুটানের 4 জন এবং নেপালের 4 জন, আর বাকি সব প্রতিনিধি ছিলেন ভারতের। 20টি গাড়ি করে কলকাতা থেকে যাত্রা শুরু করে গাড়িটি ত্রিপুরায়, তারপর বাংলাদেশ হয়ে ফিরবে কলকাতায়। ভারতের পরিবহন মন্ত্রীর সহায়তায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়ন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্যই তাদের এই যাত্রা বলে জানান এক প্রতিনিধি। উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, ভুটান, গুয়াহাটি, শিলং ও শিলচর হয়ে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপালের মৈত্রী মোটর কার র্যালি শুক্রবার রাতে আগরতলা এসে পৌঁছায়। 20টি গাড়ি, 3 জন মহিলা প্রতিনিধি, বাংলাদেশ সহ অন্যান্য দেশের সাংবাদিক এবং 4 দেশের প্রতিনিধি মিলিয়ে মোট 72 জনের এই টিম শুক্রবার রাতে রাজধানীর ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার একটি বেসরকারি হোটেলে রাত্রি যাপন করেন। এই টিমের নেতৃত্বে থাকা ভারতীয় প্রতিনিধি জানান, এখন ভারতীয় নাগরিক বাংলাদেশ বা অন্যান্য কোনো দেশে নিজ দেশের গাড়ি নিয়ে যাওয়া যায় না। যদি যেতে হয় তবে গাড়ির জন্য আলাদা করে ভিসা নিতে হয়। কিন্তু এই র্যালির মাধ্যমে চেষ্টা করা হচ্ছে যে এখন থেকে এক দেশের পর্যটকরা যাতে নিজেদের গাড়ি নিয়ে বিনা বাধায় এই 4টি দেশ ভ্রমণ করে নিজ দেশে ফিরতে পারেন। তবে দেশের উত্তর পূর্বের জাতীয় সড়ক নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, এখানের বেশিরভাগ জাতীয় সড়ক দিয়ে গাড়ি চলাচল তো দূরের কথা, হেঁটে চলাটাই কষ্টকর। इससे पहले आप जानते होंगे कि हम लोग भारतीय लोग बांग्लादेश में जाना होता था तो हम लोग को गाड़ी का भी एक वीसा निकालना पड़ता जो कार्डिनेट हम लोग बोलते हैं। हम लोग अपना वीसा निकालने के बाद भी गाड़ी हम लोग लेकर के नहीं जा सकते थे। और अगर कोई बिजनेस का गाड़ी, ट्रक, कार्गो का कोई भी गाड़ी होता था उसके लिए बहुत परिश्रम करना पड़ता था और बहुत सारे नियम थे। कोई भारतीय गाड़ी बांग्लादेश या बांग्लादेश का गाड़ी भारत या भूटान या नेपाल में इसी तरह से। लेकिन इस ट्रीटी के बाद में एक ऐसा हो जाएगा कि आप बिजनेस के लिए भी कोई लॉरी आप लेकर के अगर जाना है तो गेट में उसी समय आप एंट्री करा के उसी समय आप जा सकते हैं अंदर। जो यहाँ तक आए हैं हम लोग तो सिलचर के बाद, सिलचर के पहले 100 किलोमीटर और सिलचर के बाद 100 किलोमीटर कोई रास्ता था ही नहीं। इसलिए हम लोग ने ये पूरा नोट किया। जो हमारे सचिव है इंडियन रोड ट्रांसपोर्ट के मिस्टर विजय चिब्बर ने भी हम लोगों से कहा था कि अगर आप लोग कहीं पर रास्ता ख़राब देखें तो हमें नोट दीजिए, हम लोग कोशिश करेंगे किस तरह से नॉर्थ ईस्ट के रास्तों को सुधार लाया जाए। तो हम लोगों ने पूरा नोट किया है। हम लोग वो नोट हम लोग पेश करेंगे, वीडियोग्राफी भी करके रखे हैं क्योंकि ये रास्ते में गाड़ी तो चलना दूर है, वहाँ मनुष्य चलने जैसा भी नहीं है। और नॉर्थ ईस्ट में भी आज ऐसा रास्ता है, ये हम लोग देख के हमें बहुत दुख हुआ कि हम लोग आप लोग इस तरह से ऐसी परिस्थितियों में भी आप लोग रहे। বাংলাদেশের প্রতিনিধি নিগত চন্দ্র মণ্ডল তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, প্রথমবার ভারতে এসেছি, মানুষের কথাবার্তা শুনে এবং মানুষের আন্তরিকতা দেখে মনে হচ্ছে যেন নিজ দেশ বাংলাদেশে রয়েছি। তবে তিনিও উত্তর পূর্বের জাতীয় সড়কের হাল নিয়ে হতাশা ব্যক্ত করেন। আমার তো খুব ভালো লাগছে এখানে এসে তো মনে হচ্ছে যে বাংলাদেশেই আছি। আমি যখন মেঘালয় আসলাম, আসাম আসলাম, ত্রিপুরা আসছি, এখন সবাই বাংলায় কথা বলে, আমি তো আগে জানতাম না। এবং ইভেন আমি যখন উড়িষ্যা থেকে শুরু করলাম সবাই আমাকে বলে আপনি বাংলা বলেন, আমরা বাংলা বুঝি। তা আমি তো একটু আবেগ আপ্লুত হয়ে গেছি এবং আমি উড়িষ্যা থেকে বাংলা বলা শুরু করেছি। এবং ত্রিপুরা যখন আমাদেরকে রিসিপশন দিল
তখন একটা লেডি যে গান গেয়েছে সেটা তো একদম হৃদয় স্পর্শ করে গেছে, আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মার। আমি তো রিয়েলি ইট ইজ অ্যামাজিং ফর মি। অন্য পার্টির অভিজ্ঞতার ভিতর বলতে পারি যে এখানে তো উন্নয়নের ছোঁয়া একটু কম লেগেছে। ত্রিপুরায় ভালো, কিন্তু আসাম মেঘালয়ের যে রাস্তা দিয়ে এসেছি রাস্তা তো খুব খারাপ অবস্থা। আদার দেন আমার কাছে খারাপ মনে হয়নি। বিহারের থেকে এই পার্ট খারাপ মনে হয়নি। বিহারটাকে আমার অতটা গোছালো মনে হয়। নীরজ চন্দ্র মণ্ডল, ডেপুটি সেক্রেটারি, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ দ্য পিপল, রিপাবলিক অফ বাংলাদেশ। একইভাবে নেপাল ও ভুটানের প্রতিনিধিরাও ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জাতি জনজাতির মানুষের আতিথেয়তায় আপ্লুত। Highway communication as such is good, except for the bad traffic. I think the enforcement authority or the enforcement you have to do a lot when it comes to enforcement of traffic rules and regulations. I think it's quite bad in this part of the world. Not to say they don't have things in place, but they have everything. But except that the regulatory bodies will have to pull up their socks and create awareness, especially amongst the. I'm Chinle Wangchuk from Bhutan. मैं तो सबसे पहला मैं नेपाल से आया हूँ। मेरा नाम दशरथ साल है। ये जो BVIN रैली है, ये मोटर रैली है, ये BVIN रैली आज से 3 महीना पहले थिम्पू में इसका एग्रीमेंट हुआ था, हाईवे एंड ट्रांसपोर्ट मिनिस्टर प्रदेश का। और उड़ीसा उधर रास्ता बहुत ठीक है, लेकिन यहाँ हाईवे बहुत खराब है। सबसे पहला जो भी विकास होना चाहिए तो पहला हाईवे अच्छा होना चाहिए। हाईवे ठीक नहीं है। सबसे पहला तो अब यहाँ का प्रांत गवर्नमेंट और सेंट्रल गवर्नमेंट के आप लोग बोल के, अब हम लोग भी बनेंगे। BVIN रैली से हम तो सब मूवी लिया है और फोटो लिया है, वो हम भेजेंगे हाईवे मिनिस्टर का। अब आप लोग भी इस पे पहल किए, हम लोग भी पहल करेंगे और हाईवे अच्छा चाहिए। सबसे पहला वही है। मोदी साहब भी वही बोलता है कि हाईवे चाहिए। जब हाईवे होएगा तो विकास हो जाएगा, जब हाईवे नहीं हो तो क्या विकास हो जाएगा? टूरिस्ट कहाँ से आएगा? वो हम लोग का बहुत मुश्किल है। अब फिर ये तो फर्स्ट रैली है BVIN मोटर रैली, अब हम सेकेंड थर्ड भी करने चाहते हैं, लेकिन ये रास्ता देखते तो हम लोग तो बहुत मुश्किल हो जाएगा। তবে সকল দেশের উত্তর পূর্বের রাস্তার বেহাল অবস্থা দেখে স্বতঃস্ফূর্তভাবে হতাশার কথা উল্লেখ করেন। এদিন সকাল 9টায় রাজধানীর ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার রাজ্য অতিথিশালার সামনে নারকেল ভেঙে ও পতাকা নেড়ে আগরতলা থেকে তাদের যাত্রা শুরু করেন। আগরতলা থেকে তাদের যাত্রার শুভারম্ভের সময় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব YP সিং, ত্রিপুরা পুলিশের DG কে নাগরাজ, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক মিলিন্দ রামটেক সহ অন্যান্য আধিকারিকরা। মুখ্য সচিব YP সিং ফ্ল্যাগ অফ করে আগরতলা থেকে তাদের যাত্রা শুরু করান। আগরতলা থেকে তারা সিপাহীজলা জেলা, গোমতী জেলা এবং সবশেষে দক্ষিণ জেলার বিলুনিয়া মহকুমার মুহুরীঘাট চেকপোস্টে দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন। প্রথমে তারা বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছবেন ও পরে রাজধানী ঢাকা, বেনাপোল হয়ে কলকাতা পৌঁছে তাদের এই মৈত্রী র্যালি শেষ হবে। শনিবার সকাল আনুমানিক 11টায় উদয়পুরে এসে পৌঁছালো বাংলাদেশ, ভুটান, ভারত এবং নেপালের মৈত্রী মোটর কার র্যালি। এরপর গোমতী জেলা প্রশাসনের তরফে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় রাজশ্রী কলাক্ষেত্রে। তাদের সংবর্ধনা জানান গোমতী জেলার জেলাশাসক সোনাল গোয়েল, গোমতী জেলার পুলিশ সুপার প্রবীর মজুমদার, উদয়পুর মহকুমা শাসক সুভাষিস বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা। প্রসঙ্গত শুক্রবার চুড়াইবাড়ি সীমান্ত দিয়ে রাজ্যে ঢুকে এই মৈত্রী মোটর কার র্যালি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার উদয়পুর টাউন হল মাঠে CPM উদয়পুর মধ্য অঞ্চল কমিটির অন্তর্গত পুরো এলাকার বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে হয় এক সমাবেশ। উপস্থিত ছিলেন CPM কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী সহ অন্যান্যরা। পুরো নগর নির্বাচনে বামফ্রন্টের জয়ের ডঙ্কা ইতিমধ্যে বাজিয়ে তুলেছে জিরানিয়া অমরপুর। বামফ্রন্ট সরকারের প্রতিদিনকার মানুষের স্বার্থে কাজ, প্রতি নির্বাচনে জনসমর্থন বাড়িয়েছে বামফ্রন্টের। এবারও তার ব্যতিক্রম হবে না। জনগণ থেকে বিচ্ছিন্ন দল কংগ্রেস, জনবিরোধী ও সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে সব আসনে পরাজিত করে উদয়পুর পৌর পরিষদের 21টি আসনে বামফ্রন্ট প্রার্থীদের জয়যুক্ত করার মধ্য দিয়ে রাজ্যের উন্নয়ন, শান্তি, সম্প্রীতির ধারা অক্ষুণ্ণ রাখুন। উদয়পুরে পুর নির্বাচনী সভায় এই আহ্বান জানান CPM কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী। শনিবার উদয়পুর টাউন হল মাঠে CPM উদয়পুর মধ্য অঞ্চল অন্তর্গত পুরো এলাকার 2, 3, 4, 5, 10, 11 ও 12 নং ওয়ার্ডের বামফ্রন্টের প্রার্থীদের সমর্থনে হয় সমাবেশ। সমাবেশে প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের ছিল স্বতঃস্ফূর্ত সাড়া। প্রার্থীদের সামনে রেখে সবগুলি ওয়ার্ডের সংগ্রামী জনতা মিছিল করে অংশ নেয় সমাবেশে।
এদিনের সমাবেশে পার্টি নেতা শচীন্দ্র দেবের সভাপতিত্বে বাদল চৌধুরী ছাড়াও বক্তব্য রাখেন সিপিএম রাজ্য কমিটির প্রবীণ সদস্য কেশব মজুমদার, উদয়পুর মহকুমা সম্পাদক মানিক বিশ্বাস, আরএসপি নেতা জয়গোবিন্দ দেবরায়। মঞ্চে উপস্থিত ছিলেন পার্টির গোমতী জেলা তেলিয়ামুড়া পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া বাজারের শেড গৃহে বাজার ব্যবসায়ীদের নিয়ে এক সভা করলেন সিপিএম নেতৃত্বরা। উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে 15 জন বাম মনোনীত প্রার্থীর ভোট প্রচারের উদ্দেশ্যে তেলিয়ামুড়া বাজার ব্যবসায়ীদের নিয়ে এক সভা করলেন সিপিএম নেতৃত্বরা। বৃহস্পতিবার রাত 7 ঘটিকায় তেলিয়ামুড়া বাজারের শেড গৃহে অনুষ্ঠিত হয় সভা। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, সিপিএম রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত, তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার, বিধায়ক মনীন্দ্র দাস ও বিধায়িকা গৌরী দাস সহ অনেকে। আলোচনা করতে গিয়ে তেলিয়ামুড়া বাজারের এক ব্যবসায়ী তেলিয়ামুড়া নগর উন্নয়নের চিত্র তুলে ধরেন অন্যান্য ব্যবসায়ী মহলের কাছে। আলোচনা করতে গিয়ে মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া বলেন, আছে কিংবা আমাদের সমবয়সী আছে, আমি অন্তত এটা বলবো, দীর্ঘ অভিজ্ঞতা আমরা দেখেছি যে আমাদের কি তিলে তিলে এই তেলিয়ামুড়াটা এই পর্যায়ে দাঁড়িয়েছে। আমি অন্য জায়গায় যাচ্ছি না, তিলে তিলে উন্নতি হচ্ছে। আরো আমাদের অনেক ডিমান্ড আছে, আমরা আরো অনেক কিছু করতে চাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল বের হয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষ নানা রকম সাজে সজ্জিত হয়ে ঐক্যের বার্তা নিয়ে মিছিলে পা মেলান। সারা ভারতবর্ষে চলছে অসহিষ্ণুতা, জাতি ধর্মের উপর নামছে আঘাত। এক ধর্মের মানুষের সাথে অপর ধর্মের মানুষের লাগানো হচ্ছে দাঙ্গা। এরই মধ্যে কিছু স্বার্থন্বেষী মানুষেরা রাজনৈতিক স্বার্থ ও ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতে ভারতের শান্তি সম্প্রীতিকে বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে। এর বিরুদ্ধে শনিবার ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে এক প্রতিবাদ র্যালি বের করা হয় সোনামুড়ায়। মিছিলটি সোনামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ নানা রকম সাজে সজ্জিত হয়ে মিছিলে পা মেলান। একটা সময় সোনামুড়া শহরের বিভিন্ন রাস্তা নানা রকম সাজে সজ্জিত হয়ে শিশু থেকে বৃদ্ধ সকলেই দখল করে রেখেছেন। এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে বিভাগীয় সভাপতি ভূপেন্দ্র রায় বলেন, সমবেত হয়েছি একটাই আমাদের লক্ষ্য, আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমাদের সংহতি বিপন্ন, আমাদের বিভিন্ন অঞ্চলে অসহিষ্ণুতা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে দীর্ঘদিনের যে ভারতের ঐতিহ্য, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি নির্বিশেষে, ভাষা নির্বিশেষে একত্রে আমরা দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছি, সেই অবস্থানের উপর একটা আঘাত স্বরূপ বিগত কয়েক মাস যাবৎ আমরা দেখছি প্রবল হয়ে অসহিষ্ণুতা দেখা দিয়েছে এবং সাম্প্রদায়িকতার কিছু বিষ ছড়ানো হচ্ছে। আমরা শিল্পী হিসাবে এই অবস্থাটাকে মেনে নিতে পারি না। ভারতবর্ষ চিরকাল বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে একত্রে বসবাস করে আসছে শান্তিপূর্ণভাবে। কাজে এই ধর্ম নিরপেক্ষতায় প্রেক্ষাটাকে বজায় রাখার জন্য এবং সুদৃঢ় করার জন্য আমাদের একটা প্রতিবাদ মিছিল করার দরকার। আমরা শিল্পী হিসাবে, বুদ্ধিজীবী হিসাবে অনুভব করেছি। করার জন্য যে অপচেষ্টা চলছে সেটাকে আঙ্গুল দিয়ে জনসাধারণের মধ্যে আমাদের দেখানো শিল্পী বুদ্ধিজীবী হিসাবে, যাতে মানুষ এই ধরনের চক্রকে অগ্রাহ্য করে সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদে এগিয়ে আসে, এটাই আমাদের উদ্দেশ্য। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের আয়োজনে শনিবার রাজস্বী প্রেক্ষাগৃহে দুদিনব্যাপী এক সেমিনারের সূচনা করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক বিশ্বনাথ শিকদার। ঔষধ আবিষ্কারের জন্য প্রাকৃতিক পণ্য রসায়নের সাম্প্রতিক অগ্রগতি, রিসেন্ট অ্যাডভান্স ইন ন্যাচারাল প্রোডাক্টস কেমিস্ট্রি ফর ড্রাগ ডিসকভারি শীর্ষক জাতীয় স্তরের দুদিনের সেমিনারের সূচনা হল শনিবার। উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের আয়োজনে শনিবার রাজস্বী প্রেক্ষাগৃহে সেমিনারের সূচনা করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক বিশ্বনাথ শিকদার। সেমিনারে রাজ্যের অধ্যাপক, গবেষক, ছাত্রছাত্রীরা অংশ নিয়েছেন। সেমিনারের সূচনা অনুষ্ঠানে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়াও গোমতী জেলা পলিটেকনিক, নবোদয় বিদ্যালয়, ডন বস্কো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। সূচনা অনুষ্ঠানের আয়োজক কলেজের অধ্যক্ষ ডক্টর সঞ্চয় রায়ের সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা বিপ্রদাস পালিত, লখনৌ সিডিআরআই এর মুখ্য বিজ্ঞানী ডক্টর রাকেশ মরুয়া, আসাম জোরহাট সিএসআইআর নেরিস্টের মুখ্য বিজ্ঞানী ডক্টর নবীন সি বড়ুয়া বক্তব্য রাখেন। Especially in the areas where abundance of
natural products such as traditional medicinal plants, microbes, insects and other natural resources are available. সূচনা অনুষ্ঠানের পর শুরু হয় টেকনিক্যাল পর্ব। তাতে রাজ্য বহিরাজ্যের নানা গবেষকরা তাদের গবেষণাপত্র তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ডান বাম উভয় রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে। শেষ মুহূর্তে বিরোধী রাজনৈতিক দল প্রচারে গতি আনায় গোটা নগর এলাকায় ভোটের পারদ এখন ক্রমশ তেজি হচ্ছে। আগামী 9 ডিসেম্বর গোটা রাজ্যে পুর পরিষদ সহ নগর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘোষণার প্রথম দিকে শাসক দল একতরফাভাবে প্রচার অভিযান চালাচ্ছিল। শেষ মুহূর্তে বিরোধী কংগ্রেস বিজেপি দল খোলস ছেড়ে প্রচারে গতি আনায় কমলপুর নগর পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক রঙ্গমঞ্চ এখন জমজমাট। ক্ষমতাসীন সিপিএম দলের প্রার্থীদের জমজমাট প্রচারের সাথে পাল্লা দিতে বাড়ি বাড়ি প্রচার সমানতালে চালিয়ে যাচ্ছে বিরোধী দল এবং বিজেপি দল। কংগ্রেসের পক্ষে জেলা কংগ্রেস সভাপতি মনোজ কান্তি দেব, 7 নং আসনের কংগ্রেসের গতবারের কাউন্সিলর গৌতম বিশ্বাস, প্রার্থী প্রতাপ রায়, প্রবীণ কংগ্রেস নেতা মানিক ভট্টাচার্য বাড়ি বাড়ি প্রচারে অংশগ্রহণ করে দলকে চাঙ্গা করার চেষ্টা চালাচ্ছে। জেলা কংগ্রেস সভাপতি মনোজ কান্তি দেব, 7 নং ওয়ার্ডের কাউন্সিলর গৌতম বিশ্বাস জানান, এবারকার যে নির্বাচন, এই নির্বাচনে যদি কংগ্রেস দল জয়ী হয় অবশ্যই রাজ্য বিধানসভার কোনো হেরফের হবে না বা মন্ত্রিসভার পরিবর্তন হবে না। অপরদিকে ঘরে বসে নেই বিজেপি প্রার্থীরাও। তারাও বাড়ি বাড়ি প্রচারে গুরুত্ব দিচ্ছে প্রতিদিনেই। প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছে। দলের পক্ষে পরিতোষ পাল, প্রশান্ত সিনহা, স্বপ্না পাল বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। দীপাবলির মিলন সমারোহ অনুষ্ঠান উপলক্ষে শনিবার বিজেপি সদর দপ্তরে বৈষম্যহীনতা ও সমতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী দিল্লিতে আকাশপথে নাশকতা চালাতে পারে আইসিস, এমনই সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সংসদে শীতকালীন অধিবেশনে জিএসটি বিল পাস করাতে কংগ্রেসের সঙ্গে আলোচনার পথে নরেন্দ্র মোদী। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।